নীলা, তোমাকে ডিপার্টমেন্ট হেডের অফিস থেকে ডাকছে, দ্রুত গিয়ে দেখা করে আসো। হঠাৎ আমাকে কেন ডাকবে? নীলার প্রশ্নে শিরিন মেয়েটা জানায়, আমি তো তা জানি না, আমি আসছিলাম। তখনই পিয়ন মামা আমাকে বলল তোমাকে ডেকে দিতে, একটা কাজ করিও। নাবিহা ক্লাসে আসলে বলে দিও আমি ওখানে আছি। নীলা হঠাৎ ডাকার কারণ ভাবতে ভাবতে এগোচ্ছিল। আপাতত তার মাথা পুরোপুরি ব্যাক হয়ে আছে। হেলতে দুলতে ডিপার্টমেন্ট হেডের অফিসে গিয়ে পৌঁছে বলে, মে আই কাম ইন স্যার। অনুমতি পেয়ে রুমে প্রবেশ করতে সামনে দণ্ডায়মান স্বয়ং কিয়ানকে দেখে সে থমকে যায়। হঠাৎ করে তার মাথায় আসে গতকালকে তার ঘটানো ঘটনার কথা। তার মানে এই বান্দা তারই বিচার দিয়েছে। ইন্ট্রোডিউস ইউরসেলফ। ইয়েস স্যার। নীলা রহমান, থার্ড ইয়ার, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। ডু ইউ নো হোয়াই আর ইউ কল্ড হেয়ার? নীলা ইনোসেন্ট ভঙ্গিতে উত্তর করে, নো স্যার। ডিপার্টমেন্ট হেড তখন সামনে থাকা ল্যাপটপটা তার দিকে ঘুরিয়ে দিয়ে বলে, ফুটেজটা দেখো। এই মেয়েটা কি তুমি? নীলা ফুটেজটা এমনভাবে দেখে জানো সে কিছু জানে না। তারপর সে সহজ সরলভাবে উত্তর করে, জি স্যার। গতকাল আমি এই পোশাকে ছিলাম। স্কুটিটা আমার, মেয়েটিও আমি। আর স্কুটির পেছনের মেয়েটা আমার বেস্ট ফ্রেন্ড নাবিহা। এখনই সেও ক্লাসে চলে আসবে। আমি কি তাকেও ডেকে আনবো? কিয়ান রেগে যায়। সে গম্ভীর অথচ রাগান্বিত স্বরে বলে উঠে, আপনাকে কেউ বলেনি ডাকতে। আগে এটার এক্সপ্লেনেশন দিন। কেন আমার গাড়িতে আঘাত করে ক্ষতি করলেন? নীলা সরাসরি কিয়ানের দিকে তাকিয়ে বলে, কিন্তু স্যার আপনি তো এক্সপ্লেনেশন পছন্দ করেন না বলেছিলেন। গতকাল যে আমার কাল করা চুল নিয়ে এক্সপ্লেনেশন দিলাম সেটা পছন্দ করেননি। আপনি কিন্তু বড্ড চালাক মিস নীলা। আপনাকে কিয়ান, আমি দেখছি বিষয়টা, তুমি শান্ত থাকো। নীলা একবার কিয়ানের দিকে আরেকবার হেডের দিকে তাকাতে থাকে। তাদের কথোপকথনে মনে হচ্ছে সম্পর্কে পরিচিত তারা। ডিপার্টমেন্টের হেড এখন নীলাকে নরম স্বরে বলে, নীলামা তুমি বলো, তুমি কি এটা ইচ্ছে করে করেছো? কিয়ান স্যারের গাড়িটায় কি ইচ্ছে করে আঘাত করেছো? নীলা হঠাৎই বল পাল্টে ফেলে। সে ছলছল চোখ নিয়ে হেডের দিকে তাকিয়ে বলে, এসব কি বলছেন স্যার? আমি ইচ্ছে করে কেন ক্ষতি করব? বাপের জন্মে এত বড় গাড়ি কাছ থেকে কখনো দেখিনি আমি। গতকাল স্কুটি চালিয়ে যাওয়ার সময় ভুলবশত গাড়ির সাথে আঘাত লেগেছিল। আমি বুঝতেই পারিনি এমনটা ঘটে যাবে। এটা মিথ্যে কথা। ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে আপনি ইন্টারন্যাশনালি আমার গাড়িতে ধাক্কা দিয়েছেন। নীলা এবার কিয়ানের দিকে তাকায়। তারপর নাবিহাকে বলা তার গতকালের কথাটাই পুনরায় রিপিট করে, ইট ওয়াজ জাস্ট এন অ্যাক্সিডেন্ট স্যার। আই ডিডন্ট ডু ইট ইন্টারন্যাশনালি। বিলিভ মি স্যার। কিয়ান রেগে মেগে কিছু বলতে নিবে তখনই খেয়াল করে এক ফোঁটা জল মেয়েটার শুকনো গাল বেয়ে গড়িয়ে পড়ছে। সাথে সাথে তার কথা গলা আটকে যায়। মেয়েটি কান্না করছে। নীলা এবার ডুকরে কেঁদে উঠে, আমি এটা ইচ্ছাকৃতভাবে করিনি স্যার। তবু আপনি চাইলে আমি এর ক্ষতিপূরণ দিতে রাজি। যদিও আমার বাবা দিন আনে আমরা দিন খাই, তবু আমি রাজি আপনাকে ক্ষতিপূরণ দিতে। নীলার অভিনয় এতটাই স্মুথ ছিল যে কিয়ানের মুখও বন্ধ হয়ে গেছে। আচমকা নীলার কান্না দেখে সে নিজেও ঠিক ভুলের পার্থক্য করতে পারছে না। ডিপার্টমেন্ট হেড স্যার তাকে সামলাতে বলে, ওকে ওকে, ডোন্ট ক্রাই নীলা। কিয়ান তুমি কি বলতে চাও এখন? দেখো মেয়েটা নিতাই ভুলবশত গাড়ির ক্ষতি করে ফেলেছে। তুমি কি এখন ক্ষতিপূরণ চাচ্ছ? নীলা একটু থেমে কথা শুনছিল। কিয়ান তার দিকে তাকালে সে পুনরায় ঠোঁট উল্টে কান্নার অভিনয় করে। কিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, নো স্যার, আমি কোনো ক্ষতিপূরণ চাই না। কিয়ানের কথা শুনে নীলা মাথা উঁচু রেখে ভেতরে ভেতরে বিজয়ী হাসি হাসে। তবে বাইরে থেকে দেখলে মনে হবে মেয়েটা এখনো কান্না সামলানোর চেষ্টা করছে। ডিপার্টমেন্টের হেড স্বস্তির নিঃশ্বাস ফেললেন, গুড, তাহলে বিষয়টা এখানেই শেষ। তবে নীলা ভবিষ্যতে একটু সাবধানে স্কুটি চালাবে, তোমার জন্য যাতে কখনো কারো কোনো ক্ষতি না হয়। জি স্যার, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব স্যার। এমন ভদ্র গলায় উত্তর দিল যে মনে হচ্ছে জীবনে সে কোনো ভুলই করেনি। ঠিক আছে, এখন তুমি ক্লাসে যেতে পারো। নীলা মাথা নেড়ে বেরিয়ে যেতে নেয়। দরজার কাছে পৌঁছে হঠাৎ থামে। কিয়ান স্যার, হ্যাঁ আমি আবারও সরি স্যার। আপনি চাইলে ক্ষতিপূরণ দিতে রাজি আমি।
কথাটা বলে একবার কিয়ানের দিকে তাকালো। পরপরই ডিপার্টমেন্ট হেডের আড়ালে একটা মুচকি হাসি দিল, যা কিয়ানের চোখে স্পষ্ট হয়ে ধরা দিল। ভেজা ভেজা চোখ দুটোতে মুচকি হাসির প্রভাব, যা কিয়ানকে মুহূর্তের মাঝে চিন্তা ফেলে দিল। এত স্মুথ অভিনয়! নীলাকে ক্লাসে আসতে দেখে নাবিহা এগিয়ে আসে। নীলু ভেব, তোকে নাকি হেড অফিসে ডেকেছিল? গতকালকের বিষয়টা নিয়ে কিছু বললো নাকি? বেঁচে ফিরলি কিভাবে? মিশন সাকসেসফুল দোস্ত। মানে? দুফোঁটা চোখের জল আর হেড ছাড়ো মোমের মতো গলে গেল। নাবিহা নীলার চোখের পানি দেখে বলে, আমি বুঝি না বাবু, তুই এত অভিনয় পারিস কিভাবে? জন্মগত ট্যালেন্ট আমার, সবকিছু সবাই পারে না। ক্লাসে স্যার আসতেই তারা কথা থামিয়ে দেয়, বাধ্য স্টুডেন্টের মতো মনোযোগ দিয়ে ক্লাস করে। নীলা পড়াশোনায় মোটামুটি ভালো রকমের স্টুডেন্ট, নেহাত ফাঁকিবাজি করে বেশি, নয়তো ডিপার্টমেন্টে টপার হওয়ার মতো যোগ্যতা আছে তার। তবে কিয়ানের ক্লাস শুরু হতে নীলা ইচ্ছে করে অমনোযোগী হয়ে বসে থাকে। কিয়ানকে তার আর সহ্যই হচ্ছে না। এসে থেকে তাকে যন্ত্রণা দিয়েছে, কিন্তু আর সে ক্লাসে অমনোযোগী থাকলো। কিয়ান কিছুই বলেনি। কিয়ানের ক্লাসটাই তাদের শেষ ক্লাস ছিল। ক্লাস শেষে সবাই বেরিয়ে পড়লে নীলা হেলতে দুলতে বেরোতে থাকে। কিয়ানও তখন নিজের অফিস রুম থেকে বেরিয়ে যেতে নিচ্ছিল। অমনোযোগী নীলা গিয়ে সোজা কিয়ানের সাথে ধাক্কা খায়। শক্তপোক্ত দেহে কিয়ানের সাথে ধাক্কা লাগা মাত্র নীলা উল্টে পড়ে যেতে নিলে সংকীর্তভাবে কিয়ান তাকে এক হাতে আটকে নেয়। নীলা চোখ বন্ধ করে নিয়েছিল। এভাবে পড়ে গেলে কোমরে তো নিশ্চয়ই আঘাত লাগবে। ভয়ে তার ঠোঁট তিতির করে কাঁপছিল। সে বিড়বিড়িয়ে ফুটে, আল্লাহ, এবারের মতো বাঁচিয়ে দাও, কোমরটা যেন অক্ষত থাকে, নয়তো আমার ফ্যাশনে 14টা বেজে যাবে গো। এবারের মতো রক্ষা করো মাবুদ। কিয়ান সেদিকেই হতভম্ব হয়ে তাকিয়েছিল। তাদের এমন অবস্থায় চারপাশ যেন থমকে গেছে। এমন সময় সিঁড়ি বেয়ে একদল শিক্ষার্থী আসার শব্দে কিয়ানের হুঁশ ফিরে। সে হাসকে টানে নীলাকে উঠিয়ে দাঁড় করায়, তারপর গম গমে সুরে বলে, এটা আমার বাড়ি নয় যে ভুলবশত এসে আঘাত করে বসবেন, নাকি যেখানে সেখানে ধাক্কা খাওয়া আপনার অভ্যাস মিস নীলা। নীলা তাকিয়ে নিজেকে সেফ দেখে শান্তির নিঃশ্বাস ফেলে। তারপর কিয়ানের দিকে তাকিয়ে বলে, উফস, মিস্টেক স্যার, খেয়াল করিনি আপনাকে। যদিও আপনার মতো বিশাল শক্তপোক্ত এক খাম্বাকে খেয়াল না করায় নিজেকে ধিক্কার জানাচ্ছি। মিস্টেক অর ইন্টারন্যাশনালি। কথাটা শুনে নীলা রেগে যায়। সে কোমরে হাত রেখে জর্গা করার মুডে চলে আসে। আমাকে কি ওসব গায়ে পড়া মেয়ে মনে করেন নাকি? আমি মোটো ওসব মেয়ে না যে ছেলে দেখলে গায়ে পড়তে চাইবো। যদিও আপনি এখন ছেলে নন, পিওর বেটা মানুষ। বেটা মানুষের গায়ে পড়া তো আরও নয়। ছেলে মানুষ হলেও তাও একটা কথা ছিল। শেষ কথাটা খুবই ধীরে স্বরে বলা কিয়ানের কানে পৌঁছায়নি। নীলার কথা শুনে কিয়ান তার দিকে কিছুক্ষণ তাকিয়ে বিড়বিড় করে, একটেস গার্ল। পুনরায় সে সামনের দিকে হাঁটা ধরে। নীলাকে কিছু না বলে ইগনোর করা নীলার আরো গায়ে লাগে। তাই সে জোরে হেঁটে কিয়ানের সামনে দিয়ে বেরিয়ে পড়ে। এভাবে শিক্ষককে পেরিয়ে আগে যাওয়া ঠিক নয় জেনেও সে এমন কাজ করে শান্তি অনুভব করে। কিয়ান শুধু তাকিয়ে দেখতে থাকে মেয়েটার সাহস আর অবর্ধতা। সিদ্ধান্ত নিয়ে নেয় মেয়েটাকে অন্যভাবে শাস্তি দিবে সে। আর এক্ষেত্রে সে শিক্ষক হওয়ার সুবিধায় হয়েছে। নাবিহা নীলাকে রেখে লাইব্রেরিতে এসেছিল একটা বই ফেরত দেওয়ার জন্য। নীলা আসেনি, কারণ তারও আজ বই জমা দেওয়ার কথা ছিল। তবে সে আনতে ভুলে গেছে। লাইব্রেরিয়ান দেখতে নিশ্চয়ই তাকে কথা শোনাবে। নাবিহা বইটা ফেরত দিয়ে অপর একটি বই খুঁজছিল। তার সাইকোলজিক্যাল বই পড়ার বেশ আগ্রহ আছে, তাই সে গুগল থেকে জেনে একটি বই খুঁজতে এসেছে। তবে অনেকক্ষণ ঘোরাঘুরি করেও সে কাঙ্ক্ষিত বইটি খুঁজে পাচ্ছিল না। তবে এভাবে অনেকক্ষণ ঘোরাঘুরির পর সে একটি শাড়ির উপরে তাকে বইটি খুঁজে পায়, কিন্তু সেই বইটি ছিল তার নাগালের বাইরে। নাভিয়া হাইটে একটু খাটো হওয়ায় বইটি তার নাগালে আসছিল না। এমন সময় সে নিজের পেছনে আরেকজনের অবস্থান টের পায়। সে দ্রুত পেছনে ঘুরতে নিলে ছেলেটির বুকের সাথে তার নাকের আঘাত লাগে। সে নাক ডলতে ডলতে বলে, দেখাতে কোন দয়ালের ভাই সাহায্য করতে এসে আমার নাক ফাটিয়ে দিল। কে বলছে এত দয়ালের বাপ ভাই হতে?
নাবিহার এমন কথা ছেলেটি ঘাবড়ে যায়, বইটি তাক থেকে নামিয়ে তা নাবিহার দিকে বাড়িয়ে দেয়। ছেলেটি আমতা আমতা করে বলে, আসলে আপনাকে দেখলাম বই নেওয়ার জন্য লাফালাফি করতে, ভাবলাম সাহায্য করি, তাই বলে নাক ফাটিয়ে দিবেন। সরি আপু, ইটস ওকে ছোট ভাই, সরে যাও সামনে থেকে। মুহূর্তে অচেনা মেয়েটি থেকে তুমি সম্বোধন শুনে ছেলেটি আরো থমকে যায়। আপনি কোন ইয়ারের স্টুডেন্ট? থার্ড ইয়ার। তোমার সিনিয়র বাচ্চাদন কোন ডিপার্টমেন্টে? এত প্রশ্ন কেন? হ্যাঁ, পরে গিয়ে সিনিয়রকে লাইন মারতে চাও? সাহস তো তোমার কম না? লাইব্রেরি বলে ছেড়ে দিলাম তোমায়, নয়তো জুনিয়র হয়ে সিনিয়রকে লাইন মারার জন্য খবর ছিল তোমার। ছেলেটির হাত থেকে বইটি ছো মেরে নিয়ে নাভিয়া বেরিয়ে পড়ে। ছেলেটি বোকার মতো তখনও দাঁড়িয়ে থাকে। মনে পড়ে বইটি সাইকোলজি সংক্রান্ত বই ছিল। সে ভেবে নেয় সম্ভবত নাভিয়া সাইকোলজি ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের স্টুডেন্ট। কিছু একটা ভেবে সে মুচকি হাসে।